শুনছেন, ফজরের আজান হয়েছে। তাসিন বলেই চুপ হয়ে গেল। হুরাইন আবারও ডাকলো। তাসিন উঠছি বলে আবারও ঘুমে তলিয়ে গেল। এটা নিত্যদিনের কাজ। হুরাইন আক্ষেপ করে কিসের দুঃখ তার? স্বামী তাকে জ্বালাতন করে, মারধর, গালাগালি করে? না, নিঃসন্দেহে সে একজন ভালো স্বামী। শাশুড়ি ননদ তাকে অপছন্দ করলেও সারা দিনের পেছনে লেগে থাকেন। তবে কিসে তার দুঃখ? এই পরিবারে সব আছে, তবে দিন নেই। সকলের অন্তর কালো ছায়ায় ঢেকে গেছে। এটা যে তার বড় দুঃখ। কেন এই মানুষগুলো আখিরাত চেনে না? হুরাইন গাছ থেকে পানি নিয়ে ছিটিয়ে দিল তাসিনের চোখে মুখে। লাফতে উঠল সে। ঘুম ভেঙে বিরক্তি গলায় বলল, পানি মারলে কেন? আমি তো উঠতাম। হুরাইন হাসল না, কঠিন মুখভঙ্গিতে বলল, সেটা প্রতিদিনই দেখি। আচ্ছা, আপনার কি আমার সাথে থাকার ইচ্ছে নেই? কেন এত অবহেলা করছেন সবকিছু? আমার কথা বাদ দিন, নিজের প্রতি মায়া হয় না? কোথায় ডুবে আছেন? একবার চোখ মেলে দেখুন। যতদিন না আপনি মন থেকে আগ্রহী হবেন, কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না। তাসিন আলসে ভঙ্গিতে বলল। এত কঠিন কথা কেন বলছো? হুরাইন হতাশ চোখে তাকায়। তারপরেই তাসিনকে ঠেলে দিয়ে বলে, যান, অজু করে আসুন। তাসিন পরিষ্কার হয়ে উজু করে বের হলো। নামাজ পড়ে এসে বিছানায় শুতে গেলেই হুরাইন বাধা দিল। এখন ঘুমাবেন না, চা খান, তারপর কাজ করুন। সকালবেলা কাজে বরকত হয়, মস্তিষ্ক সচল থাকে। তাসিন বিরক্ত হয়। হুরাইন, কেন এমন করছো? রাতে দেরি করে ঘুমিয়েছি, এখন ঘুমাতে দাও। হুরাইন বলল, আপনাকে তো কেউ বলেনি রাত জাগতে, আপনি তো ফোনে ব্যস্ত ছিলেন। তুমি দিন দিন কঠোর হয়ে যাচ্ছ হুরাইন। আমি কঠোর হচ্ছি না, আমি শুধু সত্যটাই বলছি। আচ্ছা, এখন ঘুমাতে দাও প্লিজ। তাসিন শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝে ঘুমিয়েও পড়ল। হুরাইন কিছুই বলল না। পা চলছে না। সে জোর করে পা টেনে রান্নাঘরে ঢুকলো। সকলের জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখলো। সময় দেখে তাসিনকে ডাকতে গেল। আপনার অফিসের সময় হয়ে যাচ্ছে, উঠুন। প্রথমবারই জেগে গেল তাসিন। হুরাইনের ঠোঁটে আফসোসের হাসি। ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন ডাকেন, স্ত্রী বারবার ডাকে। ওঠার কোনো তাড়া নেই, অথচ অফিস যাওয়ার তাড়া ঠিকই আছে। বলল, অফিসের বসকে এত ভয়, অথচ যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে ভয় নেই। নাস্তা করতে আসুন। হুরাইন বেরিয়ে গেলেও তার যাওয়ার পথে তাকিয়ে রইল তাসিন। গভীরভাবে হুরাইনের কথাটাও নাড়াচাড়া করলো। তারপর কি ভেবে যেন উঠে পড়ল। নাস্তা করে আবার ঘরে ফিরে তৈরি হয়ে নিল অফিসের জন্য। নিশি এসে পাশে দাঁড়ালো, গলায় একটা ওড়না ঝুলানো। ভাইয়া, আমাকেও নামিয়ে দিও। চলো। হুরাইন বলল, বোরখা পরলে দেখতে সুন্দর লাগে আপু। নিশি কথা বলল না। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে চরম বিরক্ত। তাসিন বলল, ও বড় হলে সব ঠিক হয়ে যাবে। তাসিনের মানসিকতা দেখে আশ্চর্য হয় হুরাইন। একটা কলেজ পড়ুয়া মেয়ে আর কত বড় হলে তাকে বড় বলা হবে? স্ত্রী ছোট হোক বা বড়, তার ক্ষেত্রেই পর্দা ফরজ। আর আর বোনের ক্ষেত্রে কোনো গুনাহ নেই বলছেন? একজন বেপর্দা নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামী হবে, জানেন তো? তার মধ্যে বড় ভাই একজন। নিশি ছ্যাদ করে উঠল। দেখুন ভাবি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি মানছি আমি আপনার মতো পদ্মাশীল নই, কিন্তু অশালীন চলাফেরাও করি না, জিন্স টপস পরে ঘুরি না। নিজের ভালো নিজে না বুঝলে কার সাধ্যি আপনাকে বোঝানোর? তাসিন এবার বলল, তোকে তো আমাদের বিয়ের আগে একটা বোরখা কিনে দিয়েছিলাম, ওটা তো পরতে পারিস। ওটা আমি একজনকে দান করে দিয়েছি। তাহলে মাথায় কাপড় দিয়ে নে, আজ আরেকটা বোরখা কিনে দেব। তোমার আমাকে নামিয়ে দিতে হবে না, আমি একাই যাচ্ছি। নিশি ভাইয়ের সাথে রাগ দেখিয়ে বেরিয়ে যেতে তাসিন নরম স্বরে বলল, এভাবে না বলে একটু গুছিয়ে বললেই পারতে। হুরাইন কথার জবাব দিল না। মাঝে মাঝে সে নিজের প্রতি বিরক্ত হয়ে যায়। তাসিন বেরিয়ে গেল বোনের পিছু পিছু। হুরাইনের প্রতি ক্ষোভটা রয়ে গিয়েছে নিশির। বাড়ি ফেরার পর থেকে নানাভাবে হুরাইনকে কথা শোনানোর চেষ্টা করছে। হুরাইন জবাব দিচ্ছে না কিছুরই। এক পর্যায়ে নিশি বলল, ফাবিহা আপু আমার ভাবি হলে কত ভালো হতো, অথবা ভাইয়ার বান্ধবীদের মধ্যে কেউ একজন হতে পারত। ভাইয়ের প্রতারণার কারণেই সবটা এলোমেলো হয়ে গেল। এবার মস্তিষ্কে চাপ পড়ল হুরাইনের। কৌতূহলী স্বর জানতে চাইল, মানে তোমার ভাইয়ার বান্ধবী ছিল আর ফাবিহা আপু? কিছু বুঝলাম না। বান্ধবী ছিল না, এখনো আছে।
আর ফাবিহা আপুর সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল। তাদের মধ্যে সবটা ঠিকঠাক ছিল। তারপর সে আপনার রূপে মজে গিয়ে বিয়েটা ভেঙে দিল। মনটা ভাঙলো ফাবিহা আপুর। মেয়েটা কত কান্নাকাটি করেছে। উত্তেজিত হয়ে যাচ্ছে হুরাইন। তার এসব মানতে কষ্ট হচ্ছে। প্রশ্ন করল, এসবের সত্যতা কতটুকু? বিয়েতে আমার মায়ের পক্ষের কাউকে দেখেছেন? দেখেননি। এই কারণেই কেউ রাগ করে আসেনি। ফাবিহা আপু লুকিয়ে এসেছিল কেবল আপনাকে দেখতে। কোন রূপবতীর মোহে পড়ে তাকে প্রত্যাখ্যান করলো সেটা দেখতে এসেছে। আর পুরোপুরি বিশ্বাসের জন্য মাকে জিজ্ঞেস করুন, তারপর নিজের স্বামীকেই জিজ্ঞেস করে নেবেন। হুরাইন অপেক্ষায় রইল। আজকের অপেক্ষা অত্যন্ত যন্ত্রণাদায়ক। যতক্ষণ পর্যন্ত না তাসিনের মুখের স্বীকারোক্তি পাচ্ছে ততক্ষণ সে শান্ত হতে পারবে না। দুপুরে খাবার নামাজের বিরতি দেওয়া হলো। যদি দুই একজন নামাজ বিরতি মানলেও সকলেই খাবার বিরতি হিসেবেই সময় নষ্ট করে। তাসিন বিরতি পেয়ে নামাজ পড়ে নিল। একজন কলিগ বললেন, তাসিন সাহেব তো হুজুর হয়ে গেলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন বললেন, কতদিনের জন্য এই পরিবর্তন? ভদ্রতার প্রয়োজনও মনে করল না, হেসে ফেললেন তিনি। তাসিন বলল, এমন ভাবে বলছেন কেন ভাই? পরিবর্তন হতো, ক্ষতি কি? চলে যেতে নিতে শুনতে পেল, এমন অনেকেরই দেখেছি, কদিন হুজুর হয়ে যায়, পরে আবার শয়তানের লেবাস ধরে। আরে ভাই, এসব মানুষের অ্যাটেনশন পাওয়ার কৌশল। গান বাজনা, মেয়ে বান্ধবী, মেয়ে কলিগ সহ সাথে গট সম্পর্ক রাখছে, আবার হুজুর সাজতে এসেছে। রাগ হচ্ছে তাসিনের। যতবার সে নিজেকে পরিবর্তন করতে চায় ততবারই সে হেরে যায়। শয়তান ধোকা দেয়। এই আশেপাশের মানুষগুলো বিদ্রুপ করে। নিজের নফসের সাথে যুদ্ধ করা সহজ না। শাবাব বাড়ি ফিরতে সুরাইয়া আটকে উঠলেন। ছেলের চেহারার এই কি হাল! চোখে আগুনের ফুলকি, শরীরের কিছু জায়গায় আঘাতের চিহ্ন। এসব নতুন নয় সুরাইয়ার কাছে। ছেলের এসবের রেকর্ড আছে। প্রায়শই মারামারি করে বাড়ি ফিরে। তিনি বিচলিত হয়ে বললেন, আব্বা, আবার কোথায় মারামারি করেছো? কথা বলতে বলতে সুরাইয়ার চোখে পানি এসে ভিড় জমালো। শাবাব গম্ভীর মুখে বলল, হাত পা ব্যথা করছে, ভেতরে ঢুকতে দাও। সুরাইয়া সরে দাঁড়াতে শাবাব নিজের ঘরে গিয়ে বিছানায় শরীর ছেড়ে দিল। সুরাইয়া কাঁদতে কাঁদতে ছেলের মাথার কাছে এসে বসলেন। বিলাপ করছেন বসে বসে। শাবাব চোখ বন্ধ করে নিল। সুমনের সাথে আজ প্রচুর মারামারি হয়েছে। সেদিন সুমনের খোঁজ পায়নি বলে বেঁচে গিয়েছে। আজ সুযোগ বুঝে ক্ষোভ মিটিয়ে মেরেছে তাকে। নিজেও মার খেয়েছে। তবে সুমনের অবস্থা করুণ। হাসপাতালে নেয়ার প্রয়োজন হতে পারে। এখনো রাগ কমছে না তার। দাঁতে দাঁত চেপে নিজে রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফাবিহা সারাদিন বাড়িতে বসে থাকে। তার দিকে তাকালেই তার মায়ের কান্না আসে। তিনি মেয়ের আড়ালে গিয়ে কান্নাকাটি করেন। কেন মেয়েটার জীবন এলোমেলো হয়ে গেল? আতাউর রহমান ফাবিহাকে বললেন, তৈরি হয়ে নে, আমরা থানায় যাব। ফাবিহা নড়ে না, জায়গায় স্থির হয়ে বসে থাকে। তার মন এখন কোনো কিছুতেই সাই দেয় না। আতাউর রহমান তাড়া দেন। ফাবিহা বলে, কি হবে বাবা? ওরা ছাড়া পেয়ে আরো হিংস্র হয়ে উঠবে। ওদের থানা পুলিশের রেকর্ড আছে। তাই বলে চুপ করে থাকবো? ফাবিহা কথা বলেন। আতাউর রহমান বললেন, তোর ফুপুর কাছে কিছুদিন থেকে আয়। ভালো লাগে না বাবা। ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। বাবা, কাল সকালে দিয়ে আসবো। মাও বললেন, যা ঘুরে আয়। ঠিক আছে। ছোট করে জবাব দিল ফাবিহা। আতাউর রহমান মেয়েকে বোনের কাছে দিয়ে আসার থাকার জায়গা পরিবর্তন করার কথা পরিকল্পনা করে নিলেন। এখান থেকে চলে যাবেন। এই শহরে ওনার মেয়ে ভালো থাকবে না। এর মাঝে বাড়িতে মেহমান এলো। ফাবিহাকে বাড়ি পৌঁছে দেওয়া লোকটা ফিরোজ আলম। তিনি এসেছেন একটা সুখবর নিয়ে। ফাবিহার জন্য সম্বন্ধ নিয়ে এসেছেন ওনার বোনের ছেলের জন্য। সুযোগ্য ছেলে, সংসারে ঝুট ঝামেলা নেই। বিয়ের পর ছেলে নিজের কাছে বউকে বিদেশ নিয়ে যাবে। আতাউর রহমান সবটা শুনে আগ্রহ প্রকাশ করলেন। তিনি ভাবেননি ফিরোজ আলম সম্বন্ধ নিয়ে আসবেন। সেদিন তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর মনে মেয়ের বিয়ের কথা বলে ফেলেছেন। ফাবিহার ফুফুর বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেল। আগে পাত্রপক্ষ এসে দেখে যান, তারপর মেয়ে ঘুরে আসবে। ফিরোজ আলম রাতে বাড়ি এসে খাবার টেবিলে কথা তুললেন। সেদিনে মেয়েটার বাবার কাছে রোমাইজার ছেলের জন্য তিনি প্রস্তাব রেখেছেন। রোমাইজার সাথে কথা বলেই ছেলেকে নিয়ে মেয়ে দেখতে যাবেন। টেবিলে শাবাবও উপস্থিত ছিল। খেতে খেতেই বলল, কোন মেয়ে? তুই যেদিন অসুস্থ ছিলি সেদিন বাড়ি এসে যে মেয়েটার কথা বলেছিলাম তার কথাই বলছি। ভ্রু কুচকে গেল শাবাবের। মানে কি, নয়নের জন্য ওই মেয়েকে কেন তোমার উপযুক্ত মনে হলো? তুই তো দেখিসনি
দেখলেই কথা বলতি না। সাবা বিড়বিড় করে বলল, আমার আগে তুমি দেখোনি? ওর বিয়ে তো আমি হতেই দেব না। আমিও দেখি তুমি কিভাবে আমার শত্রুকে ভাগ্নের বউ বানাও। সুরাইয়া বললেন, কিছু বলছিস? হ্যাঁ, মাছ দাও। আজ ঘরের পরিবেশ গুমট। বাড়ি ফেরার পর থেকে একবারও কথা বলেনি হুরায়। তাসিন দুশ্চিন্তায় পড়ল। আজ আবার কি নিয়ে রেগে আছে? সকালের ব্যাপার নিয়ে? রাতে খাবারেও কথা হয়নি। ঘরে এসে দেখলো চুপচাপ বিছানা করছে হুরায়। পেছন থেকে জড়িয়ে ধরে বলল, রেগে আছো কেন? সকালের জন্য সরি। হুরায়ন কিছু বলল না, ছাড়ানোর চেষ্টাও করলো না, চুপচাপ কাজ করে যাচ্ছে। তাসিন বুঝলো মান ভাঙেনি, তাই তার ভালোবাসার গভীরতা আর একটু বাড়ল। পুরো প্রতিক্রিয়াহীন হুরায়ন, যেন কোনো রোবট দাঁড়িয়ে আছে, বাধাও দিচ্ছে না। সরে গেল তাসিন, নিভু নিভু স্বরে শুধালো, তোমার কি আমার স্পর্শ খারাপ লাগছে? হুরায়ন বিছানা গোছানো শেষ করে দম ফেলল। এবার স্বাভাবিক গলায় বলল, বসুন, আপনার সাথে কিছু কথা আছে। তাসিন বসল। বলো। তাসিনের চোখে চোখ রাখলো হুরায়ন, গভীরভাবে তার চোখ জোড়া পড়তে চেষ্টা করলো। বলল, আমি যা যা জিজ্ঞেস করব সত্য জবাব দেবেন। তাসিন বুঝতে পারলো না হুরায়ন কোন প্রসঙ্গে কথা বলতেছে, তবুও সে আশ্বস্ত করলো সত্য বলবে। হুরায়ন বলল, আপনার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল? এবার শব্দ করে হেসে ফেলল তাসিন, রগড় করে বলল, তুমি দেখি খুব জেলাস। হুরায়ন উত্তেজিত হয়ে বলল, জেলাস কেন হব? সে কি আপনার স্ত্রী? যদি হালাল হতো তাহলে জেলাস শব্দটা মানাত। আমার বরং ঘৃণা হচ্ছে। তাসিন বিস্মিত হয়ে হুরায়নের রাগ দেখল। চোখের সাদা অংশ লাল, ফর্সা ত্বক লাল হয়ে আছে। তাসিন তাকে শান্ত করার জন্য দুহাতে তাকে আগলে নিল। শান্ত হও, আমার বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না। হুরায়ন বাঁধন থেকে সরে এসে বলল, আমি আবারও বলছি, মিথ্যে বলবেন না। সত্যি বলছি। আচ্ছা, তোমার মাথায় বাচ্চা মেয়েদের মতো এসব কে ঢুকিয়েছে? হুরায়ন তেজি গলায় বলল, আমার বিবেক, আমার বয়স, কোনো দিক থেকে আমি ছোট নই। আমি যা জানতে চাইছি তার জবাব দেবেন। তাসিন অপলক তেজি হুরায়নকে দেখে নিয়ে মৃদু হেসে বলল, স্বামীর কাছে কৈফিয়ত চাইছো? হুরায়ন আরো কঠিন হয়ে বলল, আপনি নিশ্চয় ভুলে যাননি আমি আপনার স্ত্রী, তাই আপনার সম্পর্কে সব জানার অধিকার আমার আছে। আমি ভালোবেসে যেমন আগলে নিতে জানি, তেমনি কঠিনও হতে জানি। তাসিনের ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। এখন আর তার ঠোঁটে বিন্দুমাত্র হাসি নেই। হুরায়নের এমন রূপের সাথে সে খুব একটা পরিচিত নয়। সে প্রায় রাগ করে থাকে, তবে এবারের মতন কঠিন কখনো তাকে দেখা যায়নি। তাসিন বলল, আচ্ছা, আর কি জানতে চাও? ফাবিহা আপুর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ফাবিহার সাথে আমার কোনো কালেই সম্পর্ক ছিল না, তবে ওর সাথে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়েছিল, সেটা আমার সম্মতিতে। আমি ভেবেছিলাম তুমি আমার কৌতূহল মাত্র। ফাবিহার সাথে বিয়ে হয়ে গেলে আর তোমার চিন্তা মাথায় আসবে না, কিন্তু আমি ভুল ছিলাম। যত দিন যাচ্ছিল আমি দুর্বল হয়ে পড়েছি তোমার প্রতি। ফাবিহার প্রতি আমার বিন্দু মাত্র মনের টান ছিল না। আপনি নিজের সমস্যার সমাধান করতে একটা মেয়েকে কেন মাধ্যম হিসেবে ব্যবহার করবেন? এই সাহস, এই অধিকার কে দিল আপনাকে? ফাবিহা আপু দিয়েছিলেন? তাসিন দৃষ্টি নামিয়ে বলল, আমিও অনুতপ্ত হুরাইন। মাও এই ব্যাপারে আমার সাথে রেগেছিলেন। তুমি প্লিজ আমাদের বর্তমান ভবিষ্যতে ও সব কথা টেনে এনো না। হুরায়ন মলিন হেসে বলল, এখন সবটা স্পষ্ট যে যে কেন আপনার মা আর বোন আমাকে পছন্দ করেন না। আমি তাদের সাথে যতই মিশতে চেষ্টা করি, তারা আমাকে আঘাত করতে চান। ঠিক আছে, ওটা আপনার অতীত ছিল। বিয়ের পূর্বের বিষয় নিয়ে কথা বললেও সেটা এখন সমাধান হবে না। তবে আপনার দ্বারা এমন কিছু হয়েছে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাদ দিলাম ওসব। একটু থেমে বলল, কিন্তু বিয়ের পরবর্তী জীবন নিয়ে আমি আপনাকে এক বিন্দু ছাড় দিব না। ভ্রু কুঁচকে গেল তাসিনের। আশ্চর্য, আর কি করলাম আমি? আপনার মেয়ে বান্ধবী আছে নিশ্চয়ই, তাদের সাথেও চলাফেরাও হচ্ছে নিয়মিত। তাসিন এবার চুপ করে গেল। কি হলো, জবাব দিন। তাসিন অস্বস্তি নিয়ে বলল, বন্ধু বান্ধবের সাথে একসাথে চলাফেরা করেছি, এখন চাইলেও এড়িয়ে যেতে পারছি না। একটু বোঝার চেষ্টা করো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। পরিবর্তন আজ হোক, আগামীকাল নয়।
এভাবে চলতে থাকলে মৃত্যু এসে দরজায় কড়া নাড়বে, অথচ আগামীকাল আর আসবে না। আচ্ছা, আমি কিভাবে এড়িয়ে চলবো বলো? হাসল হুরাইন। তার ঠোঁটের কোণে লুকিয়ে আছে স্পষ্ট উপহাস। আপনি নিশ্চয়ই ছোট বাচ্চা নন। আপনি বিয়ে করেছেন। সবাইকে বলবেন আমি বিবাহিত, দিনের পথে চলতে চাই। তারা যদি আপনাকে দিন পালনে বাধা দেয় তবে ওসব বন্ধু পরিহার করুন। তাসিন চাপা রাগ দেখিয়ে বলল, তুমি কি বলছো বুঝতে পারছো? বন্ধু মানে বোঝো তুমি? তাদের আমি ছেড়ে দেব? হুরাইন দ্বিগুণ রেগে বলল, আপনি কি ভেবেছেন আপনার বিয়ের পূর্বে সকল অন্যায় হারাম কাজ মেনে নিয়েছি বলে এখনো সবটা মেনে নিব? তখন আপনার সাথে আমার জীবন জড়িত ছিল না, তাই আমার করার কিছুই ছিল না। কিন্তু আপনি যদি ভেবে থাকেন আমি এখনো সকল বেহায়াপনা অশালীনতা সহ্য করব, তবে ভুল ভাবছেন। ইসলাম স্বামীকে মান্য করতে বলেছে, স্বামীর বেহায়াপনা নয়। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি ভালোবাসা আসে না, ভীতি আসে না। কয়েক বছর চলা বন্ধুত্বের প্রতি এত টান? যারা আপনাকে ইসলামের পথে নয় হারামের দিকে টেনে নিয়ে যায় তারা আপনার বন্ধু নয়, শত্রু। হুরাইন, নিজের মুখ সংযত করো। ঘরে দুজনের চাপা স্বরে রাগারাগি ঝগড়াঝাটি চলছে। বাকি সব ঘুমে বিভোর। হুরাইন বলল, স্ত্রী ঘরে রেখে বাইরে পরনারীর সাথে মেলামেশাকে কি বলবো? পুণ্যের কাজ। তাসিন চোখ বুজে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, আমার রাগ আর বাড়িয়ে দিও না হুরাইন। হুরাইনের কথা বলল না, চুপচাপ শুয়ে পড়ল। তার অনেকক্ষণ ধরে কোমর তলপেটে ব্যথা হচ্ছে। তাসিন ওখানেই বসে রইল। জীবনকে যতটা সহজ ভেবেছিল তা ততটা সহজ নয়। তার মাথার ভেতর হাজারো টেনশন। সে কোনো দিকই ছাড়তে পারছে না। স্ত্রীর কথা মতো চলতে চাইছে, নিজেকে পরিবর্তন করতে চাইছে, বাইরে গেলে মানুষের কটাক্ষ বিদ্রুপ এড়িয়ে এগিয়ে যেতে পারছে না। কিছু মানুষের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে তাদের কাছ থেকে ছুটে আসা যাচ্ছে না। হুরাইনের কথাগুলো তীক্ষ্ণ তীরের মতো গেঁথেছে মনে। একটা স্বাভাবিক চলাফেরাকে কিভাবে সে বেহায়াপনা বলতে পারলো? মেয়ে বন্ধু তো তার একার না, সে তো তাদের সাথে সম্পর্কে জড়াচ্ছে না। তাহলে কিসের এত ভয় হুরাইনের? হুরাইন জড়ো সড়ো হয়ে শুয়ে আছে। তার চোখে ঘুম নেই। পেট ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছে। দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার চেষ্টা করছে। তাসিন গভীর ঘুমে। তার দিক ফিরল হুরাইন। পলকহীন তাকিয়ে রইল। সে মনে প্রাণে চাইল আল্লাহ তাসিনকে আর এই পরিবারের মানুষগুলোকে হেদায়েত দিক। চোখ মুখ কুচকে ব্যথায় কুকড়ে গেল সে। মুখ দিয়ে অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো। আজ আর তাহাজ্জুদ পড়তে ওঠেনি হুরাইন। ঘুম এসেছিল শেষ রাতে, তাই টের পায়নি। জেগে গেল আজানের শব্দে। আজান হলে তার আর ঘুম হয় না। তাসিনকে ডাকলো নামাজ পড়ার জন্য। তাসিন উঠল না। হুরাইনের ডাকাডাকিতে সে সাড়া দেয়নি। পেটে ব্যথা এখনো আছে। তবু জায়নামাজ গুছিয়ে উঠে গেল। বেরিয়ে দেখলো সাজেদা রান্নাঘরে। সে বলল, আমি করে নিচ্ছি আম্মা, আপনি যান। সাজেদা ভারী গলায় বললেন, তুমি যখন ছিলে না তখন আমি এই সংসারটা একা হাতে চালিয়েছি। তখন করেছেন, এখন আপনার রেস্ট করার সময়। যাও এখান থেকে। হুরাইন বুঝতে পারল না সে কি কাজ করবে। হাতের কাছে করার মতন কোনো কাজও নেই। এদিকে সাজেদাও গম্ভীর হয়ে কথা বলছেন। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ না যেতে সাজেদার বকাবকি শুরু হয়ে গেল। এই বয়সে এসে ওনাকে কাজ করতে হচ্ছে। হুরাইন এখনো দাঁড়িয়ে আছে। সে তো কাজ করতেই চেয়েছিল। তখনও রেগে গেলেন আর কাজ না করে ওনার কথা মান্য করছে বলেও রাগ দেখাচ্ছে। তাসিনের অফিসের সময় হয়ে এলেও হুরাইন ডাকলো না। ঘড়িতে যখন আর 10 মিনিট বাকি, তখন ঘুম ভাঙল তার। বিয়ের আগে মা বা নিশি ডেকে দিত, বিয়ের পর হুরাইন ডেকে দিত। আজ তাকে ডাকা হলো না। সময় দেখে সে কয়েকবার চেঁচিয়ে হুরাইনকে ডাকলো। তারপরই ওয়াশরুমে ছুটল। হুরাইন ঘরে এলো ধীরে সুস্থে। তাসিন বেরিয়ে নিজের কোনো কিছুই আজ গোছানো পেল না। জামা কাপড় বের করা নেই, আয়রন করা নেই। অন্যদিন সবকিছু তৈরি করে রাখে হুরাইন। তাকে দেখে রাগী স্বরে বলল, আমার অফিসের সময় হয়েছে, ডাকুনি কেন? আবার কিছুই গোছানো নেই কেন? হুরাইন শান্ত স্বরে বলল, আমি আপনাকে ফজরে ডেকেছিলাম, আপনি ওঠেননি, সেটা আমার দোষ নয়। আর বাকি রইল আপনার সব গুছিয়ে রাখা। যে ব্যক্তি ফজর পড়া জরুরি মনে করে না, আমিও তার সব গুছিয়ে রাখা জরুরি মনে করিনি। সময় চলে যাচ্ছে। তীব্র রাগ হলেও দ্রুত একটা শার্ট নিয়ে তৈরি হয়ে বেরিয়ে গেল তাসিন। কথা বাড়ানোর সময় নেই, এমনিতেই দেরি হয়ে গেল। বসকে হাজারটা জবাবদিহি করতে হবে। কথা শোনাতে কার্পণ্য করেন না বস। আজ আর আয়রন করা শার্ট পরা হয়নি। এলোমেলো হয়ে বেরিয়ে গেল। হুরাইন দীর্ঘশ্বাস ছাড়ল। শরীর বারবার ভেঙে আসতে চায়। বারবার মনে হয় এটা কিছুতেই তার জীবন হতে পারে না।
সে এমন জীবনের স্বপ্ন দেখেনি। ফুফাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে শাবাব নিজেও এলো। মেয়ে দেখার পূর্বেই মেয়ের বাবা শাবাবকে দেখে ফিরোজ আলমকে জিজ্ঞেস করলেন। ও পাত্রের কি হয়? ফিরোজ আলম হেসে বলল, পাত্রের মামাতো ভাই, আমার একমাত্র ছেলে। আতাউর রহমান সাথে সাথে বলে দিলেন। দুঃখিত, আমি মেয়ে বিয়ে দিব না। শাবাব দুর্বোধ্য হাসল। ফিরোজ আলম সহ সকলেই অবাক হয়ে তাকালেন। কারণ জানতে চাইলেন। শাবাবের কীর্তিকলাপের বিবরণ দিলেন আতাউর রহমান। ফিরোজ আলম যেন নিজের গানকে বিশ্বাস করাতে পারছেন না। শাবাবের দিকে তাকাতে শাবাব বলল, ওনার মেয়ে আমার সাথে প্রেম করেছে, কিন্তু বিয়ে করবে না। মিথ্যা কথা। তুমি আমার মেয়েকে উত্ত্যক্ত করেছো, যার জন্য আমরা থানায় যেতে বাধ্য হয়েছিলাম। প্রতিবাদ করলেন আতাউর রহমান। ফিরোজ আলমের বোন তো কিছুতেই আর মেয়ে দেখবেন না। তিনি এই মেয়েকে আর বউ বানাবেন না। ভাইকে রেখেই তিনি ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। ফিরোজ আলম মাথা নিচু করে বেরিয়ে এলেন। শাবাব বেরিয়ে আসতেই তাকে রাস্তায় রেখে চড় মারলেন দুটো। আজ তিনি খুব আঘাত পেয়েছেন, মুখটা ছোট হয়ে গিয়েছে। শাবাবের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। আজ আবার দেখতে এসে ফিরে গিয়েছে ছেলেপক্ষ। এটাও জানাজানি হয়ে গেল, ফাবিহা হয়ে উঠল উপহাসের পাত্রী। সকলের ধারণা মেয়েটার আর বিয়ে হবে না। ফাবিহা এসে বাবার পাশে বসল, ছোট করে বলল, আমাকে ফুপুর বাসায় দিয়ে আসো বাবা, কদিন থেকে আসি। আতাউর রহমানও ভাবলেন মেয়ে ঘুরে আসলে হয়তো মনটা ভালো হবে, তাই মেয়েকে বললেন, জামা কাপড় গুছিয়ে নে। ফাবিহা উঠে গেল, জামা কাপড় গুছিয়ে নিল। তিক্ত স্মৃতিগুলোকে এখানেই মাটি চাপা দিয়ে রাখার চেষ্টা করল। চাইলেই কি আর স্মৃতি ভোলা যায়? তবুও মানুষের কত চেষ্টা। ফাবিহাকে নিয়ে পরদিনই চট্টগ্রামের গাড়ি ধরলেন তার বাবা মা। একেবারে বোনের বাসায় পৌঁছে দিয়ে সেদিন তারাও ওখানে রইলেন। পরদিন আবার চলে আসলেন দুজন। বাড়িতে তালা ছিল। প্রতিবেশীদের অনেকেই জিজ্ঞেস করেছেন কোথায় গিয়েছেন। আতাউর রহমান স্ত্রীকে চুপ থাকতে বলে দিলেন। এই মানুষগুলো তার মেয়ের শান্তি নষ্ট করেছে, খুঁটো কথা বলেছে, এখন আবার নতুন কোনো কথা তুলবে। ফাবিহার মাও শক্ত রইলেন। সন্তানের বেলায় সব বাবা মায় কেমন শক্ত হয়েছে। ফাবিহা যে ফুফুর বাড়ি গিয়েছে এই সংবাদ কেউ জানে না। এক সপ্তাহ কেটে গেল, ফাবিহার কোনো খোঁজ নেই। ফরহাদকে ফোন দিলেই সে জানায় আসেনি ক্যাম্পাসে। শাবাব চিন্তিত হলো, কিছু হয়েছে নাকি। আশঙ্কা থেকে ফারহাদকে বলল, একটু ওর বাসায় খোঁজ নিয়ে দেখো, কোনো সমস্যা হয়েছে কিনা জানা আমাকে। ঠিক আছে ভাই। কল কেটে ভাবনায় বসল শাবাব। ফাবিহা এখন একেবারে প্রতিক্রিয়াহীন, কোনো প্রতিবাদ করছে না। এখন কেন যেন মেয়েটাকে শাস্তি দিয়ে মজা পায় না। আসলেই কি প্রতিবাদ করছে না? তার নীরবতাই যে সবচেয়ে বড় প্রতিবাদ, এটা শাবাব বুঝে উঠতে পারেনি। বাবার কাছে গিয়ে অফিসের একটা ব্যাপার নিয়ে কথা তুলল। ফিরোজ আলম কাট কাট গলায় বলে দিলেন, আমার ব্যবসায় আর কারো বসার দরকার নেই। আমি আগে সামলাতে পেরেছি, আমি এখনো পারবো। বাবা। শাবাবকে থামিয়ে দিলেন ফিরোজ আলম। রুষ্ট কণ্ঠে বললেন, ভেবেছিলাম ভালো হয়ে গিয়েছিস, আমি ভুল ছিলাম। যতটা খারাপ তোকে ভেবেছিলাম তার চেয়ে বেশি খারাপ তুই। তোর মায়ের জন্য পারছি না, নয়তো বাড়ি থেকেই বের করে দিতাম তোকে আমি। শাবাব মাথা নিচু করে নিয়ে বেরিয়ে গেল। বাবা না করলেও ব্যবসা নিয়ে সে মাথা ঘামালো। এভাবে আরো একটা সপ্তাহ পার হলো। ফরহাদ খবর জানালো ফাবিহা বাড়িতে নেই। কোথায় আছে কেউ বলতে পারছে না। কারো কাছেই মুখ খুলছে না ফাবিহার বাবা মা। শাবাবের ভালো লাগছে না, অস্থিরতা তাকে তাড়া করছে। অপরাধ বোধ নাকি এত সহজে ফাবিহা হেরে গিয়েও জিতে যাওয়া শাবাবকে শান্তি দিচ্ছে না, তা বুঝা গেল না। ফাবিহার ফুফু কল দিলেন। ভাইয়ের বউ আর ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বললেন। ফাবিহাও মা বাবার সাথে কথা বলছে। এবার ফোন নিয়ে সরে গেলেন ফাবিহার ফুফু। আতাউর রহমানরা স্বামী স্ত্রী এখনো কলে আছেন। ফাবিহার ফুফু বললেন, তোদের সাথে একটু আলাপ করার ছিল। আতাউর রহমান বললেন, বল। আমাদের এখানে তো কেউ কিছু জানে না ফাবিহার কথা। আমার ননাস এসেছিলেন, ফাবিহাকে পছন্দ হয়েছে ওনার, এ নিয়েও কথাও তুলেছিলেন। আমি বলেছি আমার ভাই ভাবির সাথে কথা বলে দেখি। ফাবিহার মা বাবা একে অপরের মুখ চাওয়াচাবি করল। তারপর আতাউর রহমান গলা ঝেড়ে বললেন, তোর ননাজ? তাহলে তোর সব খবর তোর জানা? জি ভাইয়া, আমার ননাসের কথা বলে লাভ নেই। বউদের সাথে খ্যাটখ্যাট করার স্বভাব আছে, তবে ছেলে ভালো। তাছাড়া ছেলে চাকরি করে যেখানে, সেটা বাসা থেকে দূরে আছে। সপ্তাহে বাড়িতে আসে, খাওয়া দাওয়ার কষ্ট। তাই বিয়ে হলে ফাবিহাকে সাথেই রাখবে মনে হয়। সমস্যা একটা আছে। কি? ছেলের বয়স একটু বেশি আর খাটো।
ফাবিহার মা নাকচ করলেন। তিনি বলেই দিলেন, আমার মেয়ে তো ঘর ভেঙে যাচ্ছে না, সব কিছু বাদ দিলেও বয়সের কথা বলে ছেলের সাথে ছেলের বয়সে খাপ খাবে এমন মেয়ে দেখা উচিত। আমার মেয়ের মাত্র অনার্স করেছে, আরও কয়েক বছর পরও ফাবিহাকে লাগবে যুবতী, আর ছেলেকে মধ্য বয়স্ক ধরা হবে। তখন মেয়ের মন উঠে যাবে, সংসারে মন দেবে না। আমরা যদি এখন এসব না আটকাই, পরে দোষ মেয়েরই হবে, হবে না আমাদের হবে। ভাবি, সব দিক তো আর পাওয়া যায় না। এত কিছু বিবেচনা করলে বিয়ে দিবে কিভাবে? এলাকায় যা বদনাম ছড়িয়েছে মেয়ে, এত সহজে বিয়ে দিতে পারবে? পারলেও ভালো ঘর পাবে? তাছাড়া ছেলের বয়স বেশি হলে সেই ছেলেরা বুঝদারও হয় বেশি। আমিও বলছি না সব দিক পাবো, আর ছেলে বুঝদার হবে, এটা আমরা জানি, আমরা মানি। মেয়ে তো মানবে না। মন থেকে মানিয়ে নিতে না পারলে ভবিষ্যতে কিছু একটা ঘটালে তার দায়ভার কে নেবে? মেয়ের মন যে অন্যদিকে যাবে না তার নিশ্চয়তা কি? তোমরা আগে এখানে এসে দেখো, তারপরে ফাবিয়ার সাথে কথা বলে দেখো ও কি বলে, তারপর না হয় সিদ্ধান্ত নিও। ফাবিয়া না চাইলে তো আর কিছু করার নেই। আতার রহমানও সাই দিলেন, বললেন, আগে আমার ফাবিহার সাথে কথা বলে দেখি। ফাবিহার মা মানতে চাইছে না। আতার রহমান বোনের সাথে কথা শেষ করে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন, বললেন, তুমি তো বললে মন থেকে মানতে না পারলে ভবিষ্যতে অঘটন ঘটবে। আগে আমরা কথা বলে দেখি। দেখো, সুযোগ কিন্তু বারবার আসে না। বিয়ে না দিলে কিছুদিন পর ফাবিয়া আবার আসবে এখানে, মানুষ ওকে খোঁচাবে। ভালো সম্বন্ধ আসলেও কিছু মানুষ তাদের কান ভারী করে রাস্তা থেকে বিদায় করে দিবে। মেয়ে এবার শক্ত থেকেছে বলে কি সব সময় শক্ত থাকতে পারবে? আঘাত আঘাতে সবাই শক্ত হয় না, বেশিরভাগই ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি বলছি না এখানেই বিয়ে দিয়ে দিতে হবে, আগে যাচাই বাছাই করো, মেয়ের মন বোঝার চেষ্টা করো। চেষ্টা করতে ক্ষতি কি? ফাবিহার মা থমথমে গলায় বললেন, যেখানে আমার মন বলছে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না, সেখানে আমি যাচাই বাছাই করতে যাওয়ার প্রয়োজন দেখি না। তুমি বেশি অবুঝ হচ্ছ, আমরা আগে দেখে আসি। ফাবিহার মা আর কথা বাড়ালেন না, তবে তিনি মনে মনে ঠিক করে ফেললেন মেয়েকে তিনি কিছুতেই বিয়ে দেবেন না। দুদিন পর আবার স্বামী স্ত্রী চট্টগ্রাম গেলেন। ফাবিহার ছোট ছোট ফুফাতো ভাইরা দোকান দিয়েছে, দুজন মিলে 500 টাকার জিনিসপত্র তুলেছে। জোর জবরদস্তি করে প্রথম ক্রেতা বানানো ফাবিহাকে। আমি কিছুই কিনবো না। জোর করে তার মুখে একটা চকলেট ঢুকিয়ে দিয়ে বলল, দাও, টাকা দাও। হতভম্ব হয়ে গেল ফাবিহা। চকলেট খেয়ে এবার বলল, তাহলে আরেকটা চকলেট দাও। আরেকটা চকলেট নিল ফাবিহা। 10 টাকা বাড়িয়ে দিতে ছোট ফুফাতো ভাই বলল, আরো 2 টাকা। ফাবিহা ভ্রু কুচকে বলল, কিসে 2 টাকা? 2টা চকলেট 10 টাকা। না, আমরা একটা চকলেট 6 টাকা বিক্রি করি, নয়তো লাভ হবে কিভাবে? ফাবিহা চোখ বড় করে বলল, প্রথমত জবরদস্তি করে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করেছো, আবার 2 নম্বরই শুরু করেছো। এত কিছু বুঝি না, 2 টাকা দাও। ফাবিহার ফুফা মুখ টিপে হাসছেন। ফাবিহা ফুফার দিকে তাকাতে ফুফা বললেন, না, যদি বলা হয় 1 পয়সা মাফ করো, মাফ করতে পারবো না। প্রয়োজনে একবেলা ভাত খাওয়াবো, ব্যবসার সাথে কোনো আপোষ করা হচ্ছে না। ফাবিহা ভেঙচি কেটে বলল, আমিও 2 টাকা দিচ্ছি না। ফুফা পকেট থেকে 10 টাকার নোট দিলেন ছেলেদের দিকে। ফাবিহা মেকি রাগ দেখিয়ে বলল, এটা কিন্তু 2 নম্বর ব্যবসায়ীদের প্রমোট করা হলো ফুপা। ফুফাতো ভাই বলল, যাও, 2 টাকা মাফ করে দিলাম। আম্মাজান। ডাক শুনে পেছন ঘুরল ফাবিহা। বাবা মাকে দেখে ছুটে তাদের দিকে এগিয়ে গেল। তাদের অপেক্ষাতেই এখানে এসে দাঁড়িয়েছিল। তারা আসবে ফাবিহা জানে, কিন্তু কেন আসবে তা জানে না। রাতে ফাবিহার কাছে এসে বসলেন বাবা মা। প্রথমে ভিন্নভাবে কথা শুরু করলেও কথার মোড় ঘুরল ধীরে ধীরে। আতার রহমান সবকিছু বলেই ফাবিহার দিকে তাকালেন। মাথা নিচু করে রইল ফাবিহা। ফাবিহার মা আগ বাড়িয়ে বললেন, আমি জানি তোর পছন্দ হয়নি, না হলে বল, আমরা বিয়ে দেব না। আতার রহমান বিরক্ত চোখে তাকালেন স্ত্রীর দিকে। ফাবিহাকে বললেন,
তোর মতামত জানতে চাইছি। কেন বিয়ে দিতে চাচ্ছেন, কি সুবিধা অসুবিধা সব বললেন আতাউর রহমান। ফাবিহা নিচু গলায় উদাস হয়ে বলল,